বাংলা টক ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনকার মতন আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, গৃহযুদ্ধের আগুন কিন্তু কোনোভাবেই নিভছে না। কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলছি? এই কথা বলার প্রেক্ষিত হচ্ছে এই আমাদের রাজ্যের শাসক দল, এই শাসক দলের ভেতরে গৃহযুদ্ধের একটা ধিকিধিকি আগুন কিন্তু জ্বলছে। গত বছর 2024-এর মাঝামাঝি সময়ের কিছু পর থেকেই আমরা এটা শুনছিলাম, আকাশে বাতাসে খবর ছিল ভাইপো দল ছাড়ছেন। ভাইপো অর্থে আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা বিষয়ে তার সঙ্গে তার পিসির মতবিরোধ সৃষ্টি হয়েছে। মতবিরোধটা নতুন নয়, মতবিরোধটা শুরু হয়েছিল 2022-এ পৌরসভা নির্বাচনের প্রার্থী মনোনয়নের সময় থেকেই। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক দ্বারা যে সমস্ত প্রার্থীদের চুজ করেছিলেন মনোনয়ন দেওয়ার জন্য, সেই তালিকা একেবারে নস্যাৎ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জির দীর্ঘদিনের অনেক সাথী সেই তালিকায় ছিলেন না, বাদ পড়ে গেছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই পুরনো যারা রয়েছেন তাদের তিনি একেবারেই পছন্দ করেন না। তিনি চান না তারা দলের সঙ্গে এখন প্রত্যক্ষভাবে নিয়মিত কাজের সঙ্গে যুক্ত থাকুন। লোকসভা নির্বাচনে তিনি অনেককে টিকিট দিতে চাননি, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি এই সমস্ত সঙ্গীদেরকে নিয়েই দলটি পরিচালনা করে এসছেন এতদিন, এবং তিনি মনে করেন যে এদেরকে ছাড়া দল পরিচালনা করা ঠিক হবে না, তাই তিনি তাদের ওপর ভরসা করে তাদেরকে আবার লোকসভায় টিকিট দিয়েছিলেন। তো এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল এবং গত বছর মাঝামাঝি সময় থেকেই নতুন দল করবে, নতুন দল হবে পশ্চিমবঙ্গে, ভাইপো নতুন দল করবে, দল ছেড়ে বেরিয়ে যাবে, তার সাথে তার অনুগামীরা দল ছাড়বে, এই জল্পনা একটা আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় মৃদু মন্দ এই ধারণা নিয়ে আলোচনা বিভিন্ন মহলে হয়েছে, সংবাদ মাধ্যমে হয়েছে, কিন্তু অতি সম্প্রতি আবার আমরা এটা দেখলাম। এই গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সাংগঠনিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন, বক্তব্য রাখলেন, জ্বালাময়ী বক্তব্য। একাধারে তিনি যেমন নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সিবিআই এর চার্জশিটে তার নাম এসছে, সেটা নিয়ে বললেন তাকে নাকি মেলাইন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তার নামটা নিয়ে ঢোকানো হয়েছে, সিবিআই ঢুকিয়েছে। সেরকমই তিনি কিন্তু পরিষ্কার ঘোষণা করলেন তিনি বেঈমান নন, তিনি দল ছাড়ছেন না। তার গলা কেটে দিল, তার গলা কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদই বেরোবে। আসলে এর পেছনে কারণটা কি? দেখুন, স্বতন্ত্র মতবাদ নিয়ে অভিষেক ব্যানার্জি চলেন, এটা সবাই জানি আমরা। একটা সময় রাজ্য প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের দায়িত্ব কিন্তু পুরোপুরি প্রায় নিয়ে নিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সংগঠনের সাথে সাথে এই পুলিশ প্রশাসনের কোন এসপি কোথায় যাবেন, কোন জেলার দায়িত্বে থাকবেন, কোন বিডিও কোন জেলায় কাজ করবেন, কোন ব্লকে কাজ করবেন, এমনকি কোন আইএএস অফিসাররা কোন দপ্তরে কাজ করবেন, কার দায়িত্বে কি কোন দপ্তর থাকবে, সেটাও কিন্তু আস্তে আস্তে অভিষেক ব্যানার্জি নির্ধারিত করতেন তার ক্যামাকশিটের অফিস থেকে। কিন্তু হঠাৎ করে আমরা একদিন দেখতে পেলাম মমতা ব্যানার্জি ঘোষণা করতে শুরু করলেন সংগঠন এবং সরকারের যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেবেন, তিনিই একা নেত্রী, সংগঠনের চেয়ারপারসন। ফলে যাবতীয় সিদ্ধান্ত তার, এবং সভাপতি আছেন এখন সুব্রত বক্সী, তার মাধ্যমেই সমস্ত জেলায় কর্মীদের কাছে যাবে। এবং তিনি পরিষ্কার বললেন অন্য কোন স্ট্রিট থেকে বা কোনো জায়গা থেকে কে কি বক্তব্য রাখছেন, কে কি নির্দেশ দিচ্ছেন, সেগুলো মানার কোনো দরকার নেই। এবং এই কথা বলেই তিনি ক্ষান্ত হলেন না, বিভিন্ন জায়গায় জেলায় জেলায় কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা ছিলেন তাদের আস্তে আস্তে ডানা ছাঁটা শুরু করলেন। ফলে দীর্ঘদিন ধরে যারা দলের সঙ্গে যুক্ত, কাজকর্ম করেছেন, তাদের গুরুত্ব আবার ধীরে ধীরে বাড়তে লাগলো, যেটা এই অভিষেকের সংগঠন সামলানোর সময় সেই গুরুত্বটা কমে গেছিল। আশ্চর্যের বিষয় দেখুন, এই 27 তারিখেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসছেন, তাকে ফুলের তোড়া এবং উত্তরী দিয়ে মঞ্চে আহ্বান করছেন কারা? একজন অরূপ বিশ্বাস, আর উত্তরীয় পরিয়ে
সম্বর্ধনা দিচ্ছেন, বরণ করে নিচ্ছেন কে? ফিরহাদ হাকিম, যাদের দুজনকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র সংগঠনের কোনো পদে, এমনকি মন্ত্রিসভাতেও চান না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হিসেব মতন তৃণমূলের সেকেন্ড ইন পার্সন, ফলে দলীয় সভাতে তাকে ফুল মালা উত্তরীয় পরে বরণ করতে হবে কেন? তিনি তো অন্য কোনো দল থেকে আসছেন না। আদতে এটা বোঝানোর জন্য তাকে বরণ করা যে তুমি যেমন সংগঠনের সম্পাদক হিসেবে আছো, ওই কী সব বলে সর্বভারতীয় কী সব বলে, সেরমভাবেই থাকো, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। দলের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু এখনো এই ওল্ড গাই যারা রয়েছেন তারাই থাকবেন, তাদের গুরুত্বই মমতা ব্যানার্জির কাছে বেশি। পাশাপাশি আমরা এটাও দেখছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও এটা ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে তিনি যতই লাফালাফি করুন, মমতা ব্যানার্জিকে ছাড়া এখনো তার সেই জায়গায় তিনি পৌঁছাননি যে তিনি নিজস্ব দল গঠন করে বেরিয়ে আসলেই কর্মীরা বা তার অনুগামী যারা বলা ভালো, তারা তার পেছন পেছন বেরিয়ে এসে নতুন দলে ভিড়বেন। ফলে কিছুটা বাধ্য হয়েই আপাতত তিনি কিন্তু ব্যাক গিয়ার দিলেন। তিনি মমতা ব্যানার্জির বশ্যতা স্বীকার করলেন, তার নেতৃত্বেই কাজ করার কথা বললেন। কিন্তু তিনি যে তার পরিকল্পনা বাতিল করেছেন সেটা কিন্তু নয়। পাশাপাশি এই যে অভিষেক ব্যানার্জির ক্ষমতা, সেটাকে আস্তে 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 কমানো, সেটা আমরা দেখতে পাচ্ছি। অতি সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে একটি মামলা হওয়ার কথা ছিল। সেই মামলায় রাজ্যের পক্ষ থেকে যে সলিসিটার ফার্ম ছিলেন, সেই সলিসিটার ফার্ম সঞ্জয় বসুর, যিনি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ, তারও লয়ার বটে, তারও আইনজীবী। কারণ বেশ কিছুদিন ধরেই এই যখন সিবিআই এর চার্জশিট বেরোলো, তৃতীয় চার্জশিট, সেখানে যখন অভিষেক ব্যানার্জির নাম দেখা গেল, তিনি বিবৃতি দিয়ে মিডিয়াকে জানালেন যে তার ক্লায়েন্টকে অপদস্থ করার জন্য এই ঘটনা সিবিআই ঘটাচ্ছে। এর আগেই সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই সঞ্জয় বসুকে, যিনি এতদিন ধরে সুপ্রিম কোর্টের রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন। সম্প্রতি সঞ্জয় বসু একটি কাগজ পত্রিকা কিনেছেন, এই সময় পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের কাছ থেকে তিনি সেটা কিনে নিয়েছেন। সঞ্জয় বসু কিনেছেন মানে বকলমে অভিষেক ব্যানার্জিই কিনেছেন। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব বিগত 6-7 মাস 8 মাস ধরে এই সময় পত্রিকাতে সরকারি কোনো বিজ্ঞাপন কিন্তু ছাপা হচ্ছে না। অর্থাৎ এটা থেকেও প্রমাণিত যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করার জন্য যে প্রক্রিয়াগুলো নিয়েছেন, সেটা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার ফলেই এই সময় সরকারি বিজ্ঞাপন পাচ্ছেন না। এই সময় পত্রিকায় আমরা ওই সেবাশ্রয় ইত্যাদির বড় বড় বিজ্ঞাপন দেখেছি, অভিষেক ব্যানার্জির মুখ দিয়ে বড় বড় বিজ্ঞাপন প্রচার হয়েছে, কিন্তু সরকারি বিজ্ঞাপন নবান্ন থেকে কিন্তু তারা পাননি। সেই সঞ্জয় বসুর সলিসিটার ফার্মকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যপালের করা একটি মামলা, সেই মামলা থেকে সরিয়ে দেওয়া হলো। কার বিরুদ্ধে মামলা? অতি সম্প্রতি এই যে উপনির্বাচন হলো বিধানসভার, সেখানে দুজন এমএলএ যারা নির্বাচিত হয়েছেন, সায়ন্তিকা ব্যানার্জি এবং কিসাম আলী, তারা তাদের শপথ নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করার সময় রাজ্যপাল সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন, যেটা রাজ্যপাল মনে করেছেন তার সম্মানহানির সমান। ফলে তিনি তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং সেই মামলায় এই সঞ্জয় বসুর সলিসিটার ফার্মকে সরিয়ে দিয়ে সেখানে ফক্স অ্যান্ড মন্ডল নামে এক সলিসিটার ফার্মকে রাজ্য নিয়োগ করেছে এবং তাদের হয়ে কল্যাণ ব্যানার্জি অ্যাপিয়ার করবেন। এটা আমরা অতি সম্প্রতি গতকাল জানতে পেরেছি। ফলে এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা থেকে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে যতই ভাইপো এবং পিসি এই বার্তা মানুষের কাছে, কর্মীদের কাছে দিতে চাক যে তাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিষয়টা কিন্তু সেরকম নয়। এখনো ভিতরে ভিতরে ধিকি করে কিন্তু বিদ্রোহের আগুনটা জ্বলছে। সময় এবং সুযোগ মতন এই আগুন যে দাবানলে পরিণত হবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে অবশ্যই আমাদের দৃষ্টি এদিকে থাকবে, আগামী দিনে কোন দিকে এই সম্পর্ক যায়। তবে আমার ব্যক্তিগত মত, এই
যে ধিকি ধিকি আগুন জ্বলছে সম্পর্কের, এই আগুন তখনই দাবানলের পর্যায়ে পৌঁছবে যদি এখানে তৃতীয় পক্ষ অর্থাৎ সিবিআই তার প্রভুদের নেতৃত্বে, তার প্রভুদের নির্দেশে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। তখন কিন্তু এর পূর্ণাঙ্গ চেহারা আমাদের সামনে উঠে আসে। নচেত তলায় তলায় আগুন জ্বললেও, ভেতরে ভেতরে আগুন জ্বললেও ওপরে কিন্তু এত সহজে সেই আগুনের ধোঁয়া হয়তো আমরা কিছুটা দেখতে পারবো, কিন্তু আগুনের তাপ আমরা পাবো না। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।